সব একে একে চলে এলি? ভাবলাম আজ হয়তো মেঘনা তোদের সবাইকে পেটের ভেতর চালান করে দিয়েছে। ব্যাপারী সাহেব, দোয়া করবেন না। মরলে তো একবারে যাব, কিন্তু বেঁচে থাকলে যে রোজ মরতে হয়। আহ, আহ, আহ। মুখের ভাষা তো খুব শিখেছিস, কাজের বেলায় ঠনঠনা। কই, কি এনেছিস দেখা। ব্যাপারী সাহেব, কয়েকটা ছোট ট্যাংরা আর পুঁটি। এক খাতায় 10 কেজি। যা, 500 টাকা নিয়ে যা। নৌকার ভাড়া 300, তেলের খরচ 100, বাকি 100 টাকা তোর সারা রাতের মজুরি। সাহেব, মাত্র 100 টাকায় কি হবে? ছেলেটার জন্য এক পোয়া দুধও তো কিনতে পারবো না। কেন? দুধ কিসের জন্য? নদীর জল খাওয়া। ওতেই শরীর ভালো থাকবে। বেশি কথা বলবি তো ওই 100 টাকাও পাবি না। যা, ভাগ এখান থেকে। এলি ভাই, তোর কি অবস্থা? আর বলিস না, সারা রাত জাল ফেলে বসেছিলাম, কপালে কিছুই জুটেনি। হ্যাঁ, কিরে রতন, মেঘনার রানীকে আজ তোর নৌকায় ধরা দেয়নি? ব্যাপারী সাহেব, নদীতে মাছ নেই, কি করব বলেন? নদীতে মাছ নেই? নাকি তোর কপালে মাছ নেই? নাকি মাছ ধরে অন্য কোথাও বেচে দিয়ে এসেছিস? ছি ছি, এ আপনি কি বলছেন? আপনার নৌকায় মাছ ধরে আপনার সাথে বেইমানি করব? এত বড় নিমখারাম আমি নই। মুখের কথাই কি আর চিরা ভিজে? কাজ দেখাতে হয়। কই, কি এনেছিস দেখি। সাহেব, কিছু নেই বলতে গেলে। নে, এই নে তোর আজকের কামাই। কিন্তু ব্যাপারী সাহেব, এই টাকায় তো নৌকার ভাড়া উঠবে না। তাহলে কি করব? তোকে কি আমার ঘর থেকে টাকা এনে দেব? শোন, কান খুলে শুনে রাখ। কাল থেকে যদি বড় মাছের মুখ দেখাতে না পারিস, তাহলে আমার নৌকার পাবি না। কাঠের ধারে বসে বসে মশা তারাস। কিরে বেটা, মন খারাপ করে বসে আছিস? কি করব চাচা, আপনি তো সবই জানেন। এভাবে আর চলছে না, মনে হচ্ছে এই পেশা ছেড়ে দিই। ছাড়বি? যাবি কোথায়? বাপদাদার পেশা ছেড়ে দিলে কি অন্য কেউ তোকে কাজ দেবে? শোন, মেঘনা ঢেউর সাথে যে লড়াই করতে পারে, সে দুটো মানুষের কথা এমনভাবে ভেঙে পড়ে না। ঢেউয়ের সাথে লড়াই করা যায় চাচা, কিন্তু মানুষের অবিচারের সাথে লড়াই করার শক্তি পাই না। সারা রাত হাড় ভাঙা খাটুনির পর যখন এই অপমানটা জোটে, তখন সব ইচ্ছে মরে যায়। তাহলে ইচ্ছাকে জাগিয়ে তোল। পরের আশায় বেঁচে থাকলে সারা জীবন এমন অপমানই সইতে হবে। এই মেঘনার বুকে এমন এক জায়গা আছে, যেখানে আজগর ব্যাপারীর মতো শোষকদের নজর পৌঁছায় না। কোথায় চাচা? এমন কোনো জায়গা আছে নাকি? আছে, নাম কালোগঞ্জের চর। কালোগঞ্জের চর? সবাই বলে ওখানে নদীর স্রোত এত ভয়ঙ্কর যে নৌকা আস্ত রাখে না। ওখানে নাকি পানির নিচে দৈত্য দানব বাস করে। দৈত্য দানব না রে বেটা, ওখানে বাস করে বড় বড় কোরাল, পাঙ্গাস, আইর মাছের ঝাঁক। ওখানকার স্রোত ভয়ঙ্কর, তাই সাধারণ জেলেরা যাওয়ার সাহস করে না। সাহস না করলে কি আর সম্পদ মেলে? বিপদ যেখানে বেশি, গুপ্তধনও সেখানেই লুকানো থাকে। কিন্তু চাচা, সেখানে যাওয়ার সাহস থাকলেও তো আমার তো উপায় নেই। আমার নিজের কোনো নৌকা নেই। আবার একটা পুরনো নৌকা ঘাটের ওই কোনায় পড়ে আছে। কাঠগুলো এখনো মজবুত, একটু মেরামত করলে ওটা দিয়েই কাজ চলে যাবে। নৌকাটা আমি তোকে দিলাম। সত্যি চাচা? হ্যাঁ, সত্যি। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা? ওখানকার মাছগুলো সাধারণ মাছ নয়। আকারে যেমন বড়, গায়ের জোরও তেমন। তোর এই সাধারণ সুতোর জাল একটানে ছিঁড়ে কাগজের মতো ভাসিয়ে দেবে। ওখানে মাছ ধরতে হলে লাগবে জার্মানির মোটা সুতো দিয়ে বানানো বিশেষ জাল। সেই জাল যেমন শক্ত, দামও তেমন চড়া। সেই জাল কেনার টাকা আমি কোথায় পাবো চাচা? আমার কাছে তো 100 টাকাও নেই।
পথের সন্ধান আমি তোকে দিলাম, এবার সেই পথে হাঁটার ব্যবস্থা তোকে নিজেরই করতে হবে। মনে রাখিস, পৃথিবীতে কোনো কিছুই চেষ্টার ঊর্ধ্বে নয়। আজগরের গোলামি করবি নাকি নিজের ভাগ্য নিজে গড়বি, সেই সিদ্ধান্ত এখন তোর। মুখটা এমন শুকনো কেন? আজকেও ব্যাপারের সাথে কিছু হয়েছে? কি আর হবে, যা রোজ হয় তাই হয়েছে। আজ অপমানটা একটু বেশি করেছে। বলেছে কাল থেকে বড় মাছ না পেলে নৌকা দেবে না। লোকটা কি মানুষ না অন্য কিছু? ওসব বলে আর কি হবে, কপালটাই আমাদের খারাপ। কপালকে দোষ দিয়ে বসে থাকলে চলবে? সৃষ্টিকর্তা তো হাত পা দিয়েছেন চেষ্টা করার জন্য। কোনো না কোনো একটা পথ নিশ্চয়ই বের হবে। একটা পথের কথা আজ নুরু চাচা বলেছেন, কিন্তু সে পথ বড় কঠিন। কি পথ? আমাকে খুলে বলো। তোমার একা ভাবার দরকার নেই, আমরা দুজন আছি তো। কালোগঞ্জের চরের কথা বলেছেন। সে কি? ও তো সর্বনাশী জায়গা, ওখানে তো কেউ যায় না। কেউ যায় না বলেই তো ওখানে মুক্তির পথ আছে। নুরু চাচা বলেছেন ওখানে বড় বড় মাছের আস্তানা, এক রাতের মাছ দিয়ে আমাদের 10 দিনের অভাব মিটে যাবে। কিন্তু যাবে কি করে? আমাদের তো নৌকা নেই। নুরু চাচা তার পুরনো নৌকাটা আমাকে দিতে চেয়েছেন, কিন্তু আসল সমস্যা হলো জাল। ওখানকার মাছ ধরতে যে শক্ত জাল লাগে তা কেনার টাকা আমাদের কাছে নেই। অনেক টাকা নাকি দাম। টাকার জন্য একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে তা তো হতে পারে না। টাকা আমরা কোথায় পাবো মালা? কার কাছে হাত পাতবো? কে দেবে আমাদের এত টাকা? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সাহস তো গরিব নয়। তুমি যদি ওই ভয়ঙ্কর স্রোতের সাথে লড়াই করার সাহস রাখতে পারো, তাহলে আমি কেন পারবো না একটু ত্যাগ স্বীকার করতে? এ কি? এ তো তোমার বিয়ের চুড়ি, তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। না মালা না, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু এটা আমি বেচতে পারবো না। শোনো, মায়ের স্মৃতি রূপোর টুকরোতে নেই, আমার মনে আছে। এই চুড়ি যদি আমাদের অসম্মানের জীবন থেকে মুক্তি দেয়, তাহলে মায়ের আত্মা শান্তি পাবে। তুমি আমার শুধু স্ত্রী নও মালা, তুমি আমার শক্তি। আমি আজই সুতো নিয়ে আসবো, আমাদের ভাগ্য আমরা নিজেরাই বুনবো। হয়ে গেছে মালা, দেখো আমাদের জাল তৈরি। কি সুন্দর হয়েছে! এখন শুধু তোমার সাহসের অপেক্ষা। কাল রাতে মেঘনা তোমার পরীক্ষা নেবে। আমি তৈরি। এই জাল আর তোমার বিশ্বাস সাথে থাকলে আমি কোনো পরীক্ষাতেই ভয় পাই না। ভয় পেলি রতন? ভয় পাবি না। আজ তোর পিছনে ফেরার কোনো পথ নেই, সামনে শুধু জয়। মনে কর মালার মুখটা, মনে কর আজগর ব্যাপারীর অপমান। না, আমি ভয় পাবো না। অনেকক্ষণ স্রোতের সাথে যুদ্ধ করার পর রতন অবশেষে কালোগঞ্জের চরের কাছে পৌঁছায়। সে নৌকাটা স্থির করে, তারপর তার শরীরের সমস্ত শক্তি এক করে নতুন জালটা ছুঁড়ে মারে নদীর গভীরে। আল্লাহ ভরসা। কি হলো? নুরু চাচার কথা কি তাহলে ভুল ছিল? এখানে কি কিছুই নেই? আমার সব পরিশ্রম কি বৃথা গেল? মালার চুড়ি দুটো। লেগেছে, লেগেছে। এ আল্লাহ, এ কিসের টান? এ তো মাছ নয়, যেন আস্ত একটা দানব। না, ছাড়বো না। আমি এই কাছি ছাড়বো না। আমার হাত কেটে যাচ্ছে। যাক, রক্ত ঝরলে ঝরুক। আজ হয় তুই আমার নৌকায় উঠবি, নয়তো আমি তোর সাথে জলের নিচে যাব। মালা, আমি হারতে পারি না, আমি হারবো না। প্রায় 2 ঘন্টার লড়াইয়ের পর জালের টানটা ধীরে ধীরে কমতে শুরু করে। রতন তার শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে কাছিটা টানতে শুরু করে। ধীরে ধীরে জালটা জলের উপর ভেসে উঠতে থাকে।
পেরেছি। আল্লাহ, আমি পেরেছি। মালা, দেখো, তোমার বিশ্বাস জিতেছে। আমাদের ভাগ্য বদলে গেছে। রতন ভাই, এই তুই কি করেছিস? এ তো মাছ নয়, এ তো এক একটা জলহস্তী। কোথায় পেলে এগুলো? এই তো স্বপ্নের মতো লাগছে। একটা মাছ বেচতে তো আমাদের 6 মাসের আয় হয়ে যাবে। তুই তো এক রাতে রাজা হয়ে গেলি রে রতন। সব আল্লাহর ইচ্ছা আর তোমাদের সবার দোয়া। বাহ বাহ, সাবাস। আমি জানতাম তুই পারবি। রতন, তুই আমার ঘাটের গর্ব। আমার ধমকটা তাহলে কাজে লেগেছে, হ্যাঁ? হয়তো লেগেছে ব্যাপারী সাহেব। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মাছগুলো জলদি আড়তে তোল। সাবধানে তুলবি, একটা আশা যেন নষ্ট না হয়। দাঁড়ান। কি হলো? দাঁড়াতে বললি কেন? মাছ নামাবি না? মাছ নামবে, কিন্তু আপনার আড়তে নয়। মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, এই মাছে আপনার কোনো অধিকার নেই ব্যাপারী সাহেব। অধিকার নেই মানে? তুই আমার এলাকার জেলে, আমার ঘাটে নৌকা বেরিয়েছিস, আর বলছিস আমার অধিকার নেই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? মাথা আমার ঠিকই আছে। ভালো করে শুনে নিন, এই মাছ আমি আপনার দেওয়া নৌকায় ধরিনি। এই মাছ আমি আপনার দেওয়া জালেও ধরিনি। এই নৌকা আমার, জালও আমার। আমি আমার নিজের পরিশ্রমের ফসল আপনার মতো শোষকের হাতে জলের দরে তুলে দিতে পারবো না। এই মাছ আমি নিজে গঞ্জের বড় বাজারে নিয়ে যাব। খোঁজ নিয়েছি, সেখানে এই মাছের দাম কমপক্ষে 40 থেকে 50 হাজার টাকা হবে। 40,000? তোর এত বড় আস্পর্ধা! তুই আমার সাথে বেইমানি করছিস? নে, এই নে 5,000 টাকা। এটা নিয়েই সন্তুষ্ট থাক। মাছগুলো রেখে যা, নইলে তোর কি পরিণতি হবে তা তুই কল্পনা করতে পারবি না। আপনার টাকার আমার দরকার নেই ব্যাপারী সাহেব। আমি ভিখারি নই যে আপনার দয়া নেব। আমি একজন জেলে। আমি আমার পরিশ্রমের ন্যায্য মূল্য চাই। তুই আমার এলাকার আইন মানবি না? আমার আলোচ ছাড়া তুই এক পাও নড়তে পারবি না। দেখি তোকে কে বাঁচায়। এই, তোরা দাঁড়িয়ে কি যাচ্ছিস? ধর শয়তানটাকে, মাছগুলো কেড়ে নে। খবরদার, রতন ভাইয়ের গায়ে যদি একটা আচরণ লেগেছে, তাহলে আজ এই ঘাটে রক্তে নদী বয়ে যাবে। কে? তোরা তোরা ওর সাথে বেড়ে গেলি? তোরা আমার নুন খাস না? আপনার নুন খাই, কিন্তু আপনার জুলুম আর সহ্য করবো না। রতন ভাই আজ আমাদের সবার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। আমরা আর গোলামি করবো না। তাই এত সাহস হয়েছে তোদের? ঠিক আছে, কাল থেকে তোদের কাউকে আমি নৌকা দেব না। সবাইকে না খাইয়ে মারবো আমি। ঘাটে যখন চরম উত্তেজনা এবং হাতাহাতি শুরু হওয়ার উপক্রম, ঠিক সে সময় সেখানে এসে উপস্থিত হন এলাকার চেয়ারম্যান সাহেব। কি হচ্ছে এসব? ঘাটের মধ্যে এই অসভ্যতা কিসের? চেয়ারম্যান সাহেব, দেখুন দেখি এদের কাণ্ড। এই রতনটা একটা বেঈমান। আমার এলাকার জেলে হয়ে আমার আড়তে মাছ না নিয়ে নিজে বেচতে চাইছে। থামো তুমি। আমি সবটা নিজের কানে শুনেছি। তোমার কি কিছু বলার আছে রতন? রতন নির্ভয়ে সবকিছু খুলে বলে। চেয়ারম্যান সাহেব, আমরা শুধু আমাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ন্যায্য দামটুকু চাই। আমরা শোষিত হতে চাই না। আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই। আপনিই বলুন, এটা কি আমাদের অন্যায় দাবি? ব্যাপারী, তোমার নামে এসব সিন্ডিকেটের অভিযোগ আগেও আমি শুনেছি। আজ তার প্রমাণ পেলাম। না সাহেব, আমি তো। চুপ করো, একটা কথাও বলবে না। আজ থেকে এই ঘাটে তোমার সিন্ডিকেট বন্ধ। এই গ্রামের প্রত্যেক জেলের পূর্ণ স্বাধীনতা আছে তাদের মাছ যেখানে খুশি সেখানে বিক্রি করার। তুমি যদি কাউকে বাধা দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার আরো চিরদিনের জন্য বন্ধ করে দেব এবং তোমাকে জেলে পাঠাবো। তুমি খুব সাহসের কাজ করেছো যুবক। তুমি আজ শুধু নিজের জন্য লড়াই করোনি, তুমি এই পুরো জেলে পল্লীর জন্য একটা নতুন ভোরের সূচনা করেছো। যাও, তোমার মাছ তুমি সসম্মানের সাথে বিক্রি করো। দেখলি মনসুর, ইঞ্জিনটা কি সুন্দর ঘুরছে। ভাবা যায় 6 মাস আগেও আমরা আজকের ব্যাপারে নৌকার জন্য হাত পেতে বসে থাকতাম। সব নতুন বইয়ের জন্য।
ও সেদিন সাহসটা দেখালে আমরা আজও এই নরকে পৌঁছতাম। এখন দেখ, আমাদের সবার করে দুবেলা ভালো মন্দ রান্না হয়, ছেলেমেয়েরা স্কুলে যায়। কিরে, সব ঠিকঠাক? কাল ভোরে বের হতে হবে তো। সব তৈরি ভাই। তোমার নৌকার কি খবর? আমারটাও তৈরি। চল আজ বাড়ি যাই, কাল আবার লড়াই শুরু। এসে গেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি চা দিচ্ছি। আজ গঞ্জ থেকে ফেরার পথে তোমার জন্য একটা জিনিস এনেছি। আবার কি আনলি? কিছুদিন আগেই তো। চোখ বন্ধ করো। এ কি সোনার চুড়ি? এর কি দরকার ছিল? খুব দরকার ছিল। একদিন তোমার রূপোর চুড়ি দুটো আমার ভাগ্য বদলানোর লড়াইয়ে সাহায্য গিয়েছিল। আজ এই সোনার চুড়ি দুটো আমাদের জয়ের প্রতীক হয়ে তোমার হাতে থাকবে। আমাদের জয় তো তোমার সাহসের জন্য হয়েছে। না মালা, আমাদের জয় হয়েছে আমাদের দুজনের বিশ্বাসের জন্য। তুমি পাশে ছিলে বলেই আমি কালোগঞ্জের চোরের সাথে লড়তে পেরেছিলাম। এই চুরি শুধু তোমার নয়, এ আমাদের দুজনের।